প্রস্থান করলো মাহা। রাফিন তখন স্তব্ধ স্থবির হয়ে চেয়ে আছে তার প্রস্থান পথের দিকে। মা তো ভুল কিছু বলেনি, আসলেও সে থাকতে কদর করতে পারেনি। এখন একটু তো কষ্ট সহ্য করতেই হবে। তপ্ত রৌদ্র কিরণে আবৃত ধরণী, আকাশটা উজ্জ্বল সোনালী রৌদ্র রেখায় উজ্জ্বল, সে আকাশে ভেজা তুলোর ন্যায় ভেসে চলেছে শুভ্র মেঘের দলবল। চারিদিকে নির্জন প্রকৃতি, নিবিষ্ট স্থান, আর মাঝে থাকা সংকীর্ণ রাস্তাটা পেরিয়ে এগিয়ে চলল নীলের ছাদ খোলা জিপ গাড়িটা। বরাবরের ন্যায় আজও তারা ছাদ খোলা জিপ গাড়িতে ভ্রমণে বেরিয়েছে। তবে আজ অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভিন্ন এ যাত্রা। জিপটা সম্পূর্ণ ফাঁকা আজ, শুধু ড্রাইভিং সিটে নীল আর তার পাশে তার সহধর্মিণী, তার স্টুপিড কাল। বাকিরা আজ অন্য গাড়িতে গিয়েছে। গাড়ি চলছে গন্তব্যের দিকে। দক্ষ হাতে ড্রাইভিংয়ে ব্যস্ত নীল, দৃষ্টি স্থির সম্মুখ পানে। রাস্তাটা সংকীর্ণ হওয়ায় যতটা সম্ভব সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছে সে। নীল এক মনে ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো। তিহুর দৃষ্টি নীলেতে স্থির। নীল সানগ্লাসের অন্তরালে থাকা চোখ দুটি দ্বারা মিররে তিহুর অবয়বের পানে তাকাচ্ছে, আর তার চাতক পাখির ন্যায় দৃষ্টিতে ঠোঁট চেপে মিটিমিটি হাসছে, তবে বলছে না কিছু। হঠাৎ কি একটা ভেবে তিহুই বলল, এই যে শুনছেন? কথাগুলো নীলের কর্ণগত হলেও তৎক্ষণাৎ কিছু না বলে ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো সে। তিহু ফের ডাকলো, এই যে মিস্টার, শুনছেন? নীল তখনও নির্বিকার। তিহু এবার বেশ জোরেই ডাকলো, এই যে মিস্টার গিটারিস্ট, ক্যান ইউ হিয়ার মি? তিহুর এমন ডাকে তৎক্ষণাৎ ব্রেক কষল নীল। তিহু কিছুটা ভাবাচাকা খেয়ে বলল, কি হলো? এভাবে ডাকলে কেন? আপনি উত্তর দিচ্ছিলেন না কেন? তা বলে এভাবে ডাকবে? তো কিভাবে ডাকবো? যেভাবে ডাকো এভাবে আর কখনো নয়। আর গাড়ি চালানোর সময় তো নয়। কেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তো দায়ভার কে নেবে ম্যাডাম? তিহু ফের জিপ স্টার্ট দিতে দিতে বলল। তিহু প্রথমে না বুঝলো, পরক্ষণে এই কথার মর্ম বুঝে আর মনে মুচকি হাসলো। গাড়ি চলছে সবুজে মণ্ডিত পথটার অপর চারিদিকে নানান নাম না জানা ফুল আর অপূর্ব প্রকৃতি নিবিষ্ট স্থান। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে তারা। এতক্ষণে হয়তো বাকিরা পৌঁছেও গিয়েছে, শুধু বাকি আছে তারা। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে স্থির চোখে চেয়ে হঠাৎ কি ভেবে তিহু নীলের উদ্দেশ্যে বলল, একটা গান করুন তো নেতা সাহেব, বড় ছিকু। নীল এক ঝলক তিহুর পানে চাইল। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে তিহু চোখের পালক ঝাপটে বোঝালো গান গাইতে। নীলের তীক্ষ্ণ দৃষ্টি তখনও সম্মুখে স্থির। তিহু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানো তার পানে। অতিবাহিত হলো মুহূর্ত কয়েক। হঠাৎ নীল গেয়ে উঠল, এই মন পড়েছে আমার বড় দোটানা, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হাওয়ায়। এই আশিকি আশিকি করলো কি জাদু হায়। এই আশিকি আশিকি করলো কি জাদু হায়। তিহু মুগ্ধ দৃষ্টিতে তাকালো নীলের পানে। একটা মানুষ এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? সে তো জানতো রাজনীতি করলে মানুষ কাজখোচ্চা হয়। অবশ্য নীল যে খুব বেশি রসিক তেমনও নয়, কিন্তু একটা লোক রাজনীতির পাশাপাশি ব্যবসা সামলাচ্ছে, তবু এত সুন্দর কণ্ঠস্বর তার। যতটা দক্ষ সে বাইক রাইডিংয়ে, ততটা দক্ষ গিটার বাজাতে, আবার খুব ভালো ফটোশুটও করতে পারে সে। না জানি আরও কি কি গুণ আছে তার। জাফলং বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, আর তার সৌন্দর্য দ্বিগুণ করে এক একটা পাহাড় আর হৃদের মনোহারিতা। প্রতি জোড়া কপোতির অবস্থান, স্বচ্ছ লেকের ওপর স্থাপিত পাহাড়ের ডালচির উপর অদ্ভুত মনোহরতা বিরাজমান চারিদিকে। কাল রাতে সামান্য বৃষ্টির দরুন মাটিতে বিদ্যমান ভেজা সোদা গন্ধ। সকালে পৌঁছেছে প্রায় ঘণ্টাখানেক। ভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছবি তুলতে ব্যস্ত সবাই। তিহু মাহা জোড়ায় বেশ কিছু ছবি তুলছে। এছাড়াও সকলে মিলে গাদা খানিক গ্রুপ ফটো তুলেছে। বর্তমানে সবাই যে যার জীবনসঙ্গীর সাথে গল্পের মতো। সৌভিক, কুহিলিকা, কিছুটা দূরত্বে দাঁড়ানো কুহিলিকার ছবি নিজেকে ক্যামেরায় বদ্ধ করছে সৌভিক। তিহু, রাফা, নীরা আর ফারিসা পাহাড়ি ফুল সংগ্রহে ব্যস্ত। সকলে রাফিনের বলা কথাগুলো শোনার পর থেকে মা কিছুটা বিষণ্ণ।
তবে বাইরে তার লেশ মাত্র প্রকাশ করছে না। না করে দিব্যি রিশাদের সাথে মারামারিতে ব্যস্ত সে। নীল লুকিয়ে লুকিয়ে ক্যামেরাবন্দি করছে তার প্রিয়তমার শত সহস্র ছবি। হঠাৎ কি একটা ভেবে নীল পাশে তাকাতেই তার দৃষ্টি নিবদ্ধ হলো হাজার রঙা পাহাড়ি ফুলে। ফুলগুলোর দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে পর মুহূর্তে তিহুর দিকে চেয়ে কিছুটা একটা ভেবে মুচকি হাসল নীল। অতঃপর ক্যামেরাটা আয়াজের কাছে এগিয়ে দিয়ে গেল ফুলগুলোর দিকে। আরে আপনার হাতে ক্যামেরা, একটা ছবি তুলে দিতে পারবেন প্লিজ? নাহার কণ্ঠে পেছন ফিরে চাইলো আয়াজ। নাহার হাস্যজ্জ্বল মুখ দেখে সে বলল, সরি, কিন্তু এটা তো নীল স্যারের। উনি ম্যাডামের ছবি তুলছিলেন। ম্যাডাম মানে তিহু বৌমনি? জি। ও সামান্য বিষণ্ণ মুখশ্রীতে সেখান থেকে প্রস্থান করছিল নাহা। হঠাৎ পেছন থেকে আয়াজ ডেকে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ফোনটা আমায় দিতে পারো? আমি ছবি তুলে দিব। সত্যি? পুলকিত হয়ে পেছন ঘুরল নাহা। আয়াজ মাথা নাড়িয়ে সম্মতির স্বরে বলল। হুম। নাহার খুশি আর কে আটকায়। জাফলংয়ে আসার পর থেকে সে হাজারটা অজুহাত খুঁজছে আয়াজের কাছাকাছি আসার সাথে গল্প করার, তবে কিছুতেই মিলছিল না ফুসরত। নীলের সঙ্গে প্রত্যেকটা কাজে আঠার মতো লেগে থাকা লাগে আয়াজের। এই জন্যই হয়নি কোনো বাক্যালাপ। তবে আজ এই সুবর্ণ সুযোগ কিছুতেই তা হাতছাড়া করতে চায় না নাহা। দ্রুত হাতে থাকা ফোনটা আয়াজের দিকে এগিয়ে দিয়ে সে বলল। এই যে। আজ মুচকি এসে গ্রহণ করলো সেটা। ওখানে যেও না বৌমনি, জায়গাটা পিছিল আর রিস্কিও। দেখছো না রেলিংটা কেমন ভেঙে গিয়েছে? ফারিসার কথায় তিহুর পানে তাকালো। সামান্য দূরত্বে উপস্থিত মুন্নিও। তিহু মুচকি হেসে ফারিসার উদ্দেশ্যে বলল, আরে কিছু হবে না, জাস্ট ওয়েট, শুধু ফুলটা নিব। কিন্তু বৌমনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরে না না, কিছু হবে না। সকলে চিন্তিত দৃষ্টি তাকালো। নজর তীক্ষ্ণ, মুন্নির ফ্রিকুঞ্চর পূর্বক কিছু একটা ভাবার চেষ্টা নিমগ্ন হলো সে। পরক্ষণে তিহুর পানে চেয়ে কুটিল হাসলো সে। রাফা, নীরা, ফারিসার দৃষ্টি অগোচরে ধীরে ধীরে এগিয়ে গেল তিহুর কাছাকাছি। কাল রাতের বৃষ্টিপাত দরুন স্থানটা পিচ্ছিল হয়ে আছে বেশ। তার উপর নিম্নে হৃদের প্রবল স্রোতধারার উপর স্থগিত পাহাড়ের ডালের রেলিংটা ভঙ্গুর প্রায়। সামান্য আঘাতেই যেন ভেঙে পড়বে সেটা। পাশেই জলজল করছে নোটিশ বোর্ড, ভাঙা পার্শ্ব হতে সাবধান। সেটিকে এক প্রকার পাত্তা না দিয়ে তিহু স্বচ্ছ পানির ধারা দেখতে আর ফুল সংগ্রহে এগিয়ে গেল সেদিকে। হঠাৎই পেছন থেকে কারো তীব্র ধাক্কা অনুভব হতেই পিছিলতা দরুন ভয়াবহ স্থানটার দিকে এগিয়ে গেল সে। নিজের ভারসাম্য রক্ষায় আঁকড়ে ধরল ভঙ্গুর রেলিং। তবে পর মুহূর্তে ঘটল সেই অঘটন। তিহুর ভার সইতে না পেরে রেলিংটা ভেঙে গেল। আর সামান্য চিৎকারের পর মুহূর্তে তিহুর অবস্থান হলো প্রবল জলকল্লোলের মধ্যে। তীব্র স্রোতযুক্ত সেই হৃদ তার চিৎকারে সকলে ঘুরে তাকালো তার দিকে। ফারিসা, রাফা, নীরা একযোগে চিৎকার করে বলল, বৌমনি! তাদের চিৎকারে বাকি সবাই ঘুরে চাইলো। মাহা রিশাদের চুল ছেড়ে সম্মুখ পানে চাইতে তিহুর অবস্থান প্রবল স্রোত মাঝে দেখে হতবাক হলো। পরক্ষণে চিৎকার করে বলল কাঁপা কাঁপা কঞ্চে বলল, তিহু! আল্লাহ, আবার তিহু সাঁতার জানে না। গগন কাঁপানোর সেই চিৎকার পরবর্তীতে মুহূর্তে সর্বোচ্চ বেগে দৌড়ে গিয়ে সে ঝাঁপিয়ে পড়ল হৃদের প্রবল স্রোতে। তার এমন কারণে রীতিমতো তাজ্জব বনে গেছে সবাই। তবে সকলকে বিস্ময় চূড়ান্তে পৌঁছে পরপর দিগাদিক জ্ঞান শূন্য হয়ে ঝাঁপিয়ে পড়ল রিশাদ নিজেও। মাহা রিশাদ সাঁতার জানলেও তীব্র স্রোতের মাঝে জুবি জুবি অবস্থা তাদের। আর তিহু, সে তো সেই কখনই হার মেনেছে তীব্র স্রোতের কাছে। জুবি জুবি অবস্থার মাঝেও মাহা রিশাদ হাঁচড়ে খুঁজে ফিরছে তিহুকে। এদিকে সবাই চিন্তায় চিৎকার শুরু করেছে। লোকজন জড়ো হতেই কোথা থেকে ছুটে আসলো নীল, পিছু পিছু রাউফিন। দুজনে একত্রে ঝাঁপিয়ে পড়লো জলধারায়। জলকল্লোলের উন্মত্ততা ছিঁড়ে এক লহমায় তিহুর দিকে এগিয়ে গেল নীল। চিন্তিত আঁখি জোড়া চঞ্চল দৃষ্টি খুঁজে ফিরছে সেই পরিচিত মুখখানি। তীব্র স্রোতকে তুচ্ছ করে এক ঝটকায় সে ধরে ফেললো প্রিয়তমার শীতল নিথর দেহখানি। ততক্ষণে রাউফিন মাহাকে কিনারায় তুলে এনেছে। মাহা তখনও কাঁপছেন, কেবলই তিহু তিহু করে প্রলাপ বকছে। অন্যদিকে রুদ্র এসে টেনে তুলেছে রিশাদকে। ক্লান্তিতে প্রায় জ্ঞান হারানোর দশা তার। তীরে দাঁড়িয়ে থাকা বাকি সবাই তখন দম আটকে সেই জলমগ্ন দৃশ্যের দিকে তাকিয়ে তাদের বুক ঢিপ ঢিপ
করছে মুহূর্তে কয়েক মাঝে নীল তিহুকে কোলে নিয়ে ডাঙায় উঠল। তিহুর শরীর একদম নেতিয়ে পড়েছে, ভেজা চিপচিপে শরীর, শ্বাস প্রশ্বাস বন্ধ প্রায়। সকলের ভারাক্রান্ত হৃদয়ে বাঁধ ভাঙলো, কিছুটা চিৎকার করে কেঁদে উঠল মেয়েগুলো। চিন্তিত উপস্থিত সকলে, সামান্য লোকজন জড়ো হয়েছে, তবে সকলের উদ্বিগ্নতাকে ছাপিয়ে লুক্কায়িত পৈশাচিক হাসি আসছে মনে। হৃদয়ের পরতে পরতে শান্তি অনুভূত হচ্ছে তার। এদিকে তিহু তিহু করতে করতে এক পর্যায়ে চেতনা হারলো মাহা। সে যে সাঁতারে খুব দক্ষ তাও নয়, আবার স্রোতের বিপরীতে ঝাঁপ দেওয়ার মুখ গহ্বর হতে বেশ খানিক পানি প্রবেশ করেছে তার দেহেও। সকলে বেশ ব্যস্ত হয়ে পড়েছে তাকে নিয়ে। ওরা অফিন বেশ কয়েকবার ঝাঁকাতেও জ্ঞান ফিরল না তার। এদিকে নীলের চক্ষুদয় লাল হয়ে আছে, ঠিক যেন রক্তবর্ণ ধারণ করেছে তা, এক্ষুনি তা ফেটে বেরোবে নোনা জল। সে বেশ কয়েকবার ঝাঁকালো তিহুকে, কাপা কাপা কঞ্চে বহু কষ্টে উচ্চারণ করল, নূর, এই নূর, নূরাইন, একটু তাকাও নূর। তার এমন উন্মাদনা অস্থির হলো সবাই। সবিক সামিরা দৌড়ে এসে তার পাশে বসলো। সবিক নীলের কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বললাম, এমন করছিস কেন? কিছু হবে না তো তোর নূরের, আই প্রমিস কিছু হতে দেব না আমরা। তুই না স্ট্রং, এভাবে কেন ভেঙে পড়ছিস? নীল উন্মাদ দৃষ্টিতে তাকালো সবিকের পানে, চোখ ফেটে গড়িয়ে পড়লো নোনা জল। কম্পিত কণ্ঠে বললাম, ও আমার সর্বস্ব সৌভিক, শি ইজ মাই এভরিথিং। আই কান্ট লিভ উইদাউট হার। জীবনে প্রথম হয়তো তার এমন উন্মাদনা দেখছে সবাই। বিস্মিত, হতবাক, স্তব্ধ প্রত্যেকে। রাফিন এক মুহূর্তের জন্য মাহাকে অন্যদের জিম্মায় রেখে ছুটতে এলো। সে দ্রুত নীলের কাঁধে হাত রেখে চিৎকার করে উঠল, নীল, কি করছিস? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল, এখনো সময় আছে। কিন্তু নীল যেন কিছু শুনতে পাচ্ছে না। তার দৃষ্টি কেবল তিহুর মুখে নিবদ্ধ। হাসপাতাল শব্দটা যেন তার মস্তিষ্কে কোনো অর্থ বহন করছে না। পরবর্তীতে সকলের ধাক্কায় সম্বিত ফিরে নেয়। দ্রুত উঠে বসলো সে। সর্বশক্তিতে উঠে দাঁড়িয়ে তিহুকে করে তুলে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। দ্রুত তাকে নিয়ে সর্বোচ্চ বেগে এগিয়ে গেল সম্মুখে। পেছনে সবাই ফুপিয়ে চলছে। রফিন ও মাহাকে কোলে তুলে নিল। আয়াজকে ব্যস্ত স্বরে বললাম, অ্যাম্বুলেন্স কল করো আয়াজ, যত দ্রুত সম্ভব। আজ অ্যাম্বুলেন্সে কল করেছে অনেক আগেই, বলতে গেলে তাদের হৃদে পড়ার মুহূর্তেই, হয়তো এতক্ষণে চলেও এসেছে তা। তবে সে কিছু বলার আগে রাফিন মাহাকে নিয়ে নীলের পিছু পিছু পাহাড়ি সিঁড়িগুলো অতিক্রম করতে করতে রুদ্রের উদ্দেশ্যেই বললাম, তোরা রিশাদকে নিয়ে আয় জলদি, ওর অবস্থাও ভালো না। রুদ্রের মাথা নাড়িয়ে সম্মতি জানালো রফিনকে। তারাও রওনা হলো, পিছু পিছু এগিয়ে চলল সকলে নবীনগুলোর অস্থির পদচারণায়। মুখর হাসপাতালের করিডোর। কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছে সকলে। উদ্বিগ্নতা জেগে আছে প্রত্যেককে। রাফাত সহ প্রত্যেকে ফুপি ফুপি কেঁদে চলেছে। মুহূর্ত খানিকের মাঝে দাম্পিকতায় পূর্ণ একটা পদাচরণ সেখানেই প্রবেশ করলো মির্জা মহল আর খান মহলের প্রত্যেকে। হাসপাতালের সকলে হতভম্ব হয়ে আছে তাদের দিকে। মির্জা সূচনা কোনো দিকে না তাকে সোজা এগিয়ে আসলো তিহুর কেবিনের দিকে। ডক্টর সবে বেরিয়েছিলেন। তার উদ্দেশ্যে উদ্বিগ্ন উদ্ধত্ত কণ্ঠে মির্জার সূচনা বললাম, কি অবস্থা ডক্টর? আমার মেয়ের কি অবস্থা? ওটা আপনার মেয়ে? যাই হোক, এখন কিছুটা বেটার, জ্ঞান ফিরেছে ওর। তার জবাবে আর কিছু বলার প্রয়োজন বোধ করলো না মির্জার সূচনা। এক প্রকার অবজ্ঞা করে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো তিহুর মলিন মুখশ্রীতে শোয়ালো। তাকে দেখে তিহু কিছু একটা বলতে যেতেই সে হাত উঁচিয়ে থামালো তাকে। পাশ থেকে একটা চেয়ার টেনে তার মুখোমুখি বসলো, মুখে আদরে হাত বুলিয়ে বলল, এখন কি অবস্থা মা? তিহু কোনো জবাব দেওয়ার আগে একে একে কেবিনে প্রবেশ করলো সকলে। প্রত্যেকে উদ্বিগ্নতাকে ছাপিয়ে দ্রুত এগিয়ে আসলো তার দিকে। প্রত্যেকেই বিবিধ প্রশ্ন করেই চলেছে তাকে। এই যেমন, এখন কেমন লাগছে, কিছু খাবে কিনা, অসুস্থতা কেমন লাগছে না, ইত্যাদি। তবে এত কিছুর মাঝে তিহু চঞ্চল চোখ জোড়া খুঁজে ফিরছে কাঙ্ক্ষিত মানবটিকে। তবে এখানে নেই সে। তার অনুপস্থিতি সবচেয়ে বড় পীড়া দিল তাকে। ছলছল নয়নে দৃষ্টি খুলল সে। শুয়োরের বাচ্চা, তুই জানিস না মানে কি? আর ইউ ফাকিং কিডিং উইথ মি? ইয়ার কি করছিস তোর আমার সাথে? সামলাতে পারিস না যখন দায়িত্ব নিয়েছিস কেন? নীলের বেপরা উগ্র আচরণে ভীত সন্ত্রস্ত হলো রিসর্ট ম্যানেজমেন্ট থাকা লোকটা। ভারত কণ্ঠে সে কিছু বলতে যাওয়ার আগে নীল কলার আঁকড়ে ধরেছে তার। শ্বাসরুদ্ধকর অবস্থায় ঢোক গিলে বেচারা। তার কথা নীলের যেন রাগের আগুনে ঘি ঠালো। বজ্রকণ্ঠে সে বললাম, ফাক ইউর সাইনবোর্ড। জানিস যখন স্থানটা ড্যামেজড, তাহলে এটা এখনো কার্যকর কেন রেখেছিস? টুরিস্ট স্পটটা বন্ধ করিস না কেন?
নীলের আচরণে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সবাই। আয়াজের দিকে অনুরোধের দৃষ্টিতে তাকালো, অসহায় দৃষ্টিতে সকলের সঙ্গে দৃষ্টি বিনিময় করলো সে। কিছুই করার নেই তার। এমনিতে নীলের যে অবস্থা দেখছিল তাতে মনে হচ্ছিল এখানে আসলে আর কাউকে বাঁচিয়ে রাখবে না সে। তুলনায় তো এখনো পরিবেশ শান্তই। কি হলো বলিস না কেন? উত্তর দিস না কেন? জমান বন্ধ হয়ে গেছে? ডোন্ট ওয়ারি, এমনিতে কিছুক্ষণের মধ্যে পুরো চাঁদ চলে যাবে তোর। নীল বাহাতের কনিষ্ঠা আর মাধ্যমা যারা সর্বোচ্চ বেগে কপাল ঘষতে ব্যস্ত। নিজেকে দমন করার রাখার চেষ্টায় ব্যর্থ সে। আয়াজকে কাঙ্ক্ষিত বস্তুটা বের করতে বলার আগে সশব্দে ফোনটা বেজে উঠল তার। কিছুটা বিরক্ত হয়ে সেদিকে তাকাতে দেখতে পেল রফিনের কল। দ্রুত রিসিভ করতে ফেসে আসলো। কোথায় তুই নীল? দ্রুত আয়, সিস্টারের জ্ঞান ফিরেছে। সিস্টারের জ্ঞান ফিরেছে কথাটা কর্ণগত হতেই সবকিছু ছেড়ে দ্রুত পদক্ষেপে সেখান থেকে বের হতে হতে আজের উদ্দেশ্যেই সে বলল, গাড়ি বের করা আয়াজ, কুইক। আজ স্বস্তি নিঃশ্বাস ছাড়লো যেন, নয়তোবা এক্ষুনি আরেক মহাপাপের সাক্ষী হতো তাকে। অবশ্য সে প্রস্তুতি নিয়েই এসেছিল। নীল এগিয়ে যেতে পিছে পিছে দৌড়ে যেতে যেতে সে বলল, ওকে স্যার। তড়িঘড়ি করে হাসপাতালের সামনে এসে পৌঁছালো নীল। চটজলদি পায়ে দ্রুত প্রবেশ করলো ভেতরে। কারোর সঙ্গে কোনো রকম আলাপচারিতা না জেনে সোজা পৌঁছালো তিহুর কেবিনে। দরজাটা টানার শব্দে এক ঝলক সেদিকে চাইলো তিহু। নীলকে দেখে পর মুহূর্তে নিজের অভিমানী দৃষ্টি ঘোরালো অন্যদিকে। নীল ভেতরে ঢুকতেই চিরপরিচিত সুমিষ্ট গম্ভীর কণ্ঠে বললাম, নূর। তার এমন ডাকে তিহুর হৃদয়ে শুরু হলো এক অস্থির উচ্চাটন। তার বিপরীতে স্থির থাকলো সে। নীল হয়তো বুঝলো প্রিয়তমার অভিমানের কারণ। মুচকি এসে পার্শ্ববর্তী চেয়ার টেনে তিহুর বেডের পাশে এসে বসে বলল, রাগটা কি খুব বেশি? নিশ্চুপ তিহু। ফের মুচকি হাসলো নীল। তবে কিচ্ছু বলার আগে একে একে প্রবেশ করলো মির্জা মহলের সকলের সঙ্গে প্রত্যেক নবীন প্রাণগুলো। নীলকে এভাবে বসে থাকতে দেখে ছোট চেপে মুচকি হাসলো তারা। হঠাৎ নীরবতা কাটিয়ে শোনা গেল মির্জা সূচনার গুরুগম্ভীর কণ্ঠস্বর, কিভাবে করেছিলি? তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি নীল। তুমি কি খেয়াল রাখতে সক্ষম ছিলে না? নীল প্রত্যুত্তরে কিছু বলার আগে হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে মির্জা সূচনাই বললেন, এখন আর কিছু নয়। আম্মা নুরাইনকে মহলে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। আপাতত বাদ বাকি সব ভ্রমণ ক্যান্সেল। পরশু ঢাকা ফিরবো আমরা। চুপ কর আপা, অন্তত বাড়ি পর্যন্ত চল। তাদের কথোপকথনের মাঝখানে হঠাৎই দরজা ঠেলে দুর্বল পায়ে এগিয়ে আসলো মাহার রিশাদ। মাকে ধরে আছে জুনাইয়া, পেছনে রাফিন। ভেতরে ঢুকে দুর্বল কণ্ঠে সে শুধালো শুধু, আর ইউ ওকে না তিহু? তার কণ্ঠে তাদের দিকে ঘুরে তাকালো সকলের। মির্জা সূচনা জলদি পায়ে এগিয়ে আসলেন তার দিকে। মির্জা সায়মা মুচকি হেসে বললেন, তুই আসলে অনেক ভাগ্যবতী রে তিহু, না হলে এমন বন্ধু বান্ধবী কজন পায়। তিহু সামনে ওঠার চেষ্টা করতেই মাহার রিশাদ দ্রুত এগিয়ে এসে থামালো তাকে। স্টপ ইউ স্টুপিড, উইক তুই। রিশাদ মাহার এমন কথায় টিটকারি কেটে বলল, সোজ বলছে চালন রে, তা মনে হচ্ছে তুই অনেক বেশি সুস্থ। তুই নিজেও কিন্তু উইক। আরে ধুর, উইক নাকি? আমি পুরুষ জাতি শেষ, আর পুরুষ জাতি সিংহের ন্যায় হয়। কি বলো রফিন ভাই? রাফিন কিছু বলতে গিয়েও মাহার দিকে তাকিয়ে থামলো। বোকা হেসে বলল, ওই আর কি। মির্জা সূচনা আর কথা বাড়াতে দিলেন না। সকলের উদ্দেশ্যে তিনি কিছুটা আদেশের স্বরে বলেন, আর কোনো কথা নয়। তোমরা সকলেই খুব অসুস্থ। চলো এক্ষুনি আমরা বাসায় ফিরবো। শব্দে ঝংকার তুলে খোলা হলো মির্জা মহলের গেটটা। একে একে ভেতরে প্রবেশ করলো 5খানা গাড়ি। কিছুক্ষণের মাঝে উপস্থিত হলো সকল গৃহকর্মীরা। একে একে নামলো সকলে। তিহু এসেছে মির্জা সূচনাদের গাড়িতে। শত চেষ্টাতেও নীল তাকে নিজের গাড়িতে তুলতে সক্ষম হয়নি। এই জন্য ভেতরে ভেতরে আগ্নেয়গিরির উদ্গীরণ হচ্ছে নীলের। তবে সমস্ত ক্রোধকে পাশে রেখে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তিহুর পাশে এসে দাঁড়ালো সে। নুরাইনকে আমার সঙ্গে নিচ্ছি। মাহা রিশাদকে তোমরা ধরে নিয়ে আসো সাবধানে। মির্জা সূচনার কথায় সম্মতির সূচক মাথা নাড়ল সকলে। তিহুকে নিয়ে সামনের দিকে এগোতে মাথা ঘুরিয়ে উঠল তিহু। শক্ত করে আঁকড়ে ধরল মির্জা সূচনার বাহু। মির্জা সূচনা চিন্তিত দৃষ্টিতে তাকালো। অপ্রস্তুত এসে তিহু বলল, কিছু হয়নি আম্মু, তুমি চলো। এগোতে যেতে ফের ঘটল একই কাণ্ড। মির্জা সূচনা চিন্তিত কণ্ঠে কিছু বলার আগে পেছন থেকে ভেসে আসলো নীলের গম্ভীর কণ্ঠস্বর,
তুমি পাশে জন্ম। ছেলের কথায় তার দিকে তাকালেন মির্জা সূচনা, সঙ্গে তিহু। মির্জা সূচনা কিছু না বলে আলগোছে পাশে সরে গেলেন। সঙ্গে সঙ্গে তিহুকে বিস্ময় চূড়ান্ত সীমায় পৌঁছে এগিয়ে এসে তাকে কোলে তুলে নিল নেল। সকলের সম্মুখে এমন কাণ্ডে লজ্জায় লাজুক লতার ন্যায় গুটিয়ে যাওয়ার মতো অবস্থা তিহুর। লাজুক তবে দৃঢ় কণ্ঠে সে বলল, কি করছেন? নামান বলছি। নীল সম্মুখে অগ্রসর হতে হতে বলল, দেখতে পারছো না বউকে করে তুলেছে? নীলের এমন কথায় কান গরম হয়ে গেল তিহুর। হাজারটা কথা গলার মধ্যিখানে আটকে এসে গেল তার, বেরোলো না কিছুতেই। এদিকে তার এমন কাণ্ডে ঠোঁট চেপে মুচকি হাসছে সকলে। মির্জা সূচনা প্রবীণদের নিয়ে এগিয়ে গেলেন অন্দরমহলের দিকে। ধীরে ধীরে এগেলেন সকলে, রিশাদের পিছু পিছু নীরা আর মাহার পিছু পিছু রফিন। এত ছোট একটা জিনিসে অসুস্থ হলে হবে সতীন? তুমি যদি এমন দুর্বল হও তাহলে আমার বরটাকে তো অন্য মেয়েরা ছিনিয়ে নেবে। নূরজাহান বেগমের এমন কথায় রুম হাসি কলরবে মুখর হলো। বিছানার ওপর বালিশে ছোঁয়া হয়ে বসে আছে তিহু। নূরজাহান বেগমের এমন কথা সে অদ্ভুত দৃষ্টিতে তাকালো সোফায় বসে থাকা ল্যাপটপে কার্যত নীলের পানি মনে মনে আওড়ালো। ছিনিয়ে নেয়া কি? শুধু তাকাক না, কাঁটা চামচ দিয়ে চোখ তুলে পানিতে দিয়ে গিলে খাবো। বৌমনি, ও বৌমনি, কোন ভাবনার অতলে ডুবলে? রাফার কণ্ঠে তিহু তার দিকে তাকে অপ্রস্তুত কণ্ঠে বলল, না, কোথাও না। আচ্ছা মাহা কই? আর রিশাদ? মা আপু তো ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে পড়েছে শুনলাম। আর রিশাদ ভাইয়া মেবি রুমে। ও। ছোট্ট স্বরে কথাটা বলে এক ঝলক পাশে তাকালো সে। নীরাকে অনুপস্থিত দেখে বলল, আচ্ছা নীর কোথায়? এসে থেকে তো ওকে একবারও দেখলাম না। তাদের কথার মাঝে হঠাৎ নূরজাহান বেগম সকলের উদ্দেশ্যে তাড়া দিয়ে বললেন, চলো, রাত হয়েছে বেশ। এখন তোমাদের বৌমনিকে একটু বিশ্রামের প্রয়োজন। সকলের সম্মতিসূচক মাথা নাড়িয়ে তিহুকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল তার সঙ্গে। তিহু মুচকে এসে বিদায় জানলো তাদের। আপনার ওষুধটা। নীরার কণ্ঠে তার দিকে ঘুরে চাইল রিশাদ, কিছুটা বিস্মিত কণ্ঠে বলল, তুমি? জি, এখন ওষুধটা খেয়ে নিন তো। রিশাদ তার হাত থেকে পানির গ্লাস সহ ওষুধটা নিয়ে খেয়েই বলল, ঔষধ তুমি আনলে যে? না, এমনি আর কি। দেখলাম আপনি ডাইনিং টেবিল থেকে উঠে আসলেন, পরবর্তীতে কেউ তো আসেনি, এজন্য। ও থ্যাঙ্কস। বলে বিছানা গোছাতে লেগে পড়ল রিশাদ। তাকে কাজ করতে দেখে বাধা দিয়ে নীরা বলল, আমার কাছে দিন, আমি করে দিচ্ছি। ক্যান হ্যান্ডেল। হাউএভার, তোমাকে থ্যাঙ্কস এতটা ভাবার জন্য। বলছি তো আমাকে দিন। বলে বাধা দিতে গিয়েও কখন যে নীরা রিশাদের হাত ধরেছে বুঝতেই পারেনি। এদিকে তার এমন কাণ্ডে রিশাদ বিস্মিত দৃষ্টিতে নিজের হাতের দিকে বলল, ওকে, তুমিই দাও। নীরা রিশাদের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতে বুঝলো নিজ কাণ্ড। পরক্ষণে দ্রুত গতিতে হাত সরিয়ে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা। বলে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো রিশাদ। নীরা অপ্রস্তুত হস্তে ধীরে ধীরে গোছাতে লাগলো বিছানাটা। আর ইউ ফিলিং ওয়েল নাও লাভলাইন? রফিনের কণ্ঠে ঘুরে চাইল মাহা। যাচ্ছিল তিহুর কক্ষের উদ্দেশ্যে, তবে এমন অসময় রফিনকে দেখে ফ্রিকুটালো সে। তুমি এখানে কি করছো? কি করছে সেটা পরে জানলেও চলবে মাই লাভ। আগে বলো, এখন কি সুস্থ বোধ করছো? কিছু লাগবে তোমার? পানি, ফ্রুটস, খাবার, এনিথিং? কিচ্ছু না, আপাতত তুমি আমার সামনে থেকে সরে যাও, তাহলেই হবে। তার কথাটা তীরের সুতীক্ষ্ণ বিষাক্ত ফলার ন্যায় বিঁধল রফিনের বক্ষদেশে। তবুও মুখে মিথ্যে হাসির রেখা চেনে নির্লজ্জের ন্যায় এগিয়ে এসে বলল, আমি তো চলে যাব, তবে তোমাকে নিয়ে। ড্রামা বন্ধ করো রাফিন, বিশ্বাস করো অস্বস্তিকর লাগছে এখন এগুলো আমার। আই নো লাভলাইন, তবে তোমার এই অস্বস্তি একদিন তোমার তীব্র স্বস্তির কারণ হবে ইনশাল্লাহ। কখনো নয়, বিষ কখনো কাউকে স্বস্তি দিতে পারে? তার এমন ইঙ্গিতপূর্ণ কথায় মলিন হাসল রফিন। হয়তো কখনো বা পারে, নতুবা কষ্ট পেলে সকলেই সেটাকে কেন গ্রহণ করে? কারণ সেটা কষ্ট নিরাময়ের বড় ওষুধ হিসেবে কাজ করে, তবে দ্বিগুণ কষ্ট নিহিত থাকলে সেটাতে। তাহলে পৃথিবীতে কি শান্তি নেই, যে অশান্তি লুকাতে মানুষ সবচেয়ে কষ্টের জিনিসটা গ্রহণ করে? ইউ নো রাফিন, পৃথিবীতে আমরা শান্তি খুঁজি, অথচ হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল শান্তি স্বরূপ। তার এমন কথা চুপসে গেল রফিন। পর মুহূর্তে বলল,
তবে শাস্তির মাঝেও তিনি শান্তি খুঁজে নিয়েছিল প্রিয়তমা। প্রিয়তমা হওয়াকে বক্ষে নিয়ে তুমি না হয় আমাকে সেই সুবৃহৎ শাস্তির মাঝেও ক্ষুদ্রতম শাস্তি হিসেবে শান্তির ন্যায় গ্রহণ করো। অসম্ভব। অকপটে কথাটা বলে সেখান থেকে প্রস্থান করলো মাহা। এগিয়ে চলো নিজের রুমের দিকে। আর হলো না তিহুর রুমে যাওয়া। অবশ্য রাতও হয়েছে বেশ, তাই ইচ্ছাকৃতভাবে যাবে না সে। কাল সকালে না হয় দেখা করা যাবে। রাত হয়েছে বেশ, ঘড়ি কাটে 11টা ছুঁই। জোনাকির উজ্জ্বল আলোয় আলোকিত রাত রাঙা অন্তরিক্ষ। সামান্য ছিঁড়ি বৃষ্টি উত্তপ্ত ধরণীকে শান্ত করতে ব্যস্ত নিদ্রাহীন দৃষ্টিতে খোলা জানালার দিকে। সেদিকে সে আছে তিহ। এই যে মিসেস খান সাহেবা, প্লিজ ফোকাস অন মি। নীলের কণ্ঠে তার দিকে সৌকঞ্চিত দৃষ্টিতে চাইল তিহ। তার অভিমানী দৃষ্টিতে দৃষ্টি মেলানো পূর্বক মৃদু হাসল নীল। রাগটা কি খুব বেশি ম্যাডাম? তিহু নির্বাক তখনও, দৃষ্টি ঘোরালো শুধু। তার এমন নির্লিপ্ততায় নীল ফের বলল, এত রাগ ভালো না ম্যাডাম। তিহু বলল না কিছু, শুধু সামান্য সরে গিয়ে নিজেকে জোরালো কাঁথার ভাঁজে। এমন কাণ্ডে চিন্তিত দৃষ্টিতে এগিয়ে আসলো নীল। তিহুর কপালে হাত রেখে বলল, দেখি জ্বর নাকি? যা ভেবেছিল ঠিক তাই। বেশ উত্তপ্ত তিহুর শরীর, তবে জ্বর যেন মেয়েটাকে দ্বিগুণ রূপসী করে তুলেছে। কপালে পতিত একগুচ্ছ চুল আলতো হাতে সরিয়ে দিতে দিতে নীল গভীর দৃষ্টিতে তাকালো তিহুর পানে। তার এমন দৃষ্টিতে মিয়ে আসলো তিহু। পরক্ষণে সমস্ত উদ্দাম একত্র করে বলল, ও এভাবে তাকিয়ে থাকার মানেটা কি মিস্টার? সরুন। তার কথার প্রত্যুত্তরে গভীর পৌরুষ কণ্ঠে নীল বলল, তোমার ডাগর চক্ষুর চঞ্চল দৃষ্টিতে যতবার চেয়েছি ততবার হারিয়েছি অন্তরালে, হৃদয়ে জড়িয়েছে প্রেম নামক মায়াজালে। জ্বরের তোপে কথাগুলো তিহুর কর্ণগত হলো কিনা জানা নেই, তবে নীল দ্রুত তার পাশে শুয়ে পড়ল। ধীরে ধীরে তার কাছাকাছি গিয়ে নিজের উষ্ণতায় আবদ্ধ করলো তাকে। এদিকে নীলের এমন ঘনিষ্ঠতায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তিহুর জ্বরে ঘরেও সে সরিয়ে দিতে চেষ্টা করলো নীলকে, কিন্তু নীল যেন আজ দৃঢ় প্রতিজ্ঞ। 1 ইঞ্চিও পারল না সে প্রেয়সীকে বক্ষদেশে নিয়ে পাড়ি জমালো সুখময় ঘুমের রাজ্যে। পূর্ব দিগন্তের রক্তিম আভার ছোঁয়া লাগেনি তখনও, কেবল আকাশের গাছে একটু স্নিগ্ধ শুভ্র আলোর আগমনী বার্তা। বাতায়নের ফাঁক দিয়ে সেই ফ্যাকাশে আলো এসে পড়েছে নিদ্রিত তিহুর ইচ্ছ আর রক্তিম মুখে। উত্তাপের রেশ তখনও সম্পূর্ণ কাটেনি, তবে জ্বর কমেছে খানিকটা। নীল তখনও গাঢ় ঘুমে মগ্ন। সারা রাত নির্ঘুম কাটিয়ে মাঝরাতে ঘুমানোর দরুন তন্দ্রাচ্ছন্ন দ্বিগুণ আজ। তবে তার বলিষ্ঠ বক্ষস্থলে আঁকড়ে ধরে আছে তিহুকে যেন কোনো মহাগ্র ধন। সমগ্র রাত সে অভিমানিনীর অসুস্থ শরীরের উষ্ণতা নিজের মধ্যে নিয়ে তাকে শান্তিতে ঘুম পাড়াতে ব্রতই নিয়েছিল। গভীর নৈকট্যের ফলস্বরূপ দুজনের সহ্য বন্ধন তখন নিবিড়তম। আলোক রশ্মি ঘুমন্ত ডাগর চক্ষুদা গ্রাস করতে পিটপিট করে তিহু চোখ পেল। তবে প্রথম মুহূর্তেই সে অনুভব করলো একটি দুর্বোধ্য আলিঙ্গন তাকে বেষ্টন করে রেখেছে। তার হৃদস্পন্দন হঠাৎই দ্রুত হলো। পরক্ষণই সে নীলের ঘুমন্ত প্রশান্ত মুখের দিকে দৃষ্টি ফেরালো। এই রাঙা প্রভাতে তার পৌরুষ তৃপ্তিময় মুখখানা যেন সমস্ত দ্বিধা দূর করে এক অনিবর্চনীয় নির্ভরতার আভাস দিচ্ছে। তিহু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো অনিমেষ। হুট করে চোখ মেলে চাইল নীল। তিহু এভাবে তাকে থাকতে দেখে ঘুম ঘরে মুচকি হাসল। ঘুমজনক কণ্ঠে বলল, সুপ্রভাত মিসেস খান সাহেবা। ঘুমজনক গভীর সেই কণ্ঠে মিশে আছে আফিমের মাদকতা। ঘোর লেগে গেল তিহুর কণ্ঠস্বরে। সেই গভীরতা, সেই পুরুষের স্নিগ্ধতা তিহুর বুকে এক অচেনা শিহরণ জাগালো। বহু কষ্টে নিজেকে সামলে সে বলল, সরুন। দুর্বল এক ধাক্কা দিল সে। নীল তাতে নড়ল না 1 ইঞ্চিও, বরং ঘুমের ঘরে মুচকে হাসলো ফের। তিহু এবার বেশ রেগেই গেল। এক ধাক্কায় তাকে সরিয়ে উঠে গেল বিছানা থেকে। তার ধূপধাপ পদধ্বনি সেই দিকে তাকে মুচকি হাসলো নীল। ফের পাড়ি জমালো ঘুমের রাজ্যে। কাল সারা রাত জেগে প্রিয়তমার সেবা শুশ্রূষা করেছে যে, শরীরটা তার বড্ড ক্লান্ত। সামান্যতেই রাজ্যের ঘুম এসে উপস্থিত হলো চোখের পাতায়। দীর্ঘ একটা শাওয়ার শেষে সমস্ত
ধুয়ে মুছে সাফ করে তবেই বের হলো তিহু। বেরোতেই দেখতে পেল এখনো বিছানার উপর উপুর হয়ে ঘুমাচ্ছে নীল। কিছুটা চোখ সরু করে সেদিকে তাকিয়ে পরের মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে গেল দিঘল আয়নার দিকে। নিজের জলস্নাত সুস্নিগ্ধ অবয়বের পানে তাকিয়ে আরেকবার আতশীতে বিদ্যমান নীলের ঘুমন্ত প্রতিচ্ছবির পানে তাকালো সে। কি জানি কি ভেবে আনমনে মুচকে হাসলো। তখনই হুট করে তাকালো নীল। তার মুখে লাজুক হাসি রেখা দেখে পুনরায় ঘুম জড়ানো কঞ্চে বলা, কি দেখছো? আবারও ওই একই কণ্ঠে থমকালো তিহু। এই কেমন মোহ, এই কেমন ঘোর! কোনো পুরুষের ঘুম জড়ানো কণ্ঠ যে এতটা আবেদনময় হতে পারে সেটা হয়তো নীলের কণ্ঠ না শুনলে কখনো বিশ্বাসই হতো না তিহুর। নীল তখনও একই কণ্ঠে বলা, নূর। এবার যেন ধ্যান ভাঙলো তিহুর। দ্রুত দৃষ্টি ঘুরিয়ে চট জলদি কণ্ঠে সে বলা, আমি কখন দেখলাম? নীল ততক্ষণে উঠে বসেছে। তিহু এক ঝলক ঘুরে তাকালো তার দিকে। সঙ্গে সঙ্গে ভেজা চুল জলকণার ছিটকে পড়লো নীলের চোখে মুখে। দ্রুত চোখ বন্ধ করে মুচকে হাসলো নীল। সামান্য পিটপিট করে চোখ খুলে বললা, Such a lovely smell. I really obsessed with it. এত সামান্য জল কণা, এখানে আপনি স্মেল পেলেন কোথায়? নীল বিছানা থেকে নামতে নামতে বলা, ও তুমি বুঝবে না। বলেই বোকা দৃষ্টিতে চেয়ে থাকা তিহুর দিকে এগিয়ে আসলো সে। পার্শ্ববর্তী হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা তাওয়ালটা নিজের হাতে নিয়ে এগিয়ে আসলো বাঁধনহারা কেশরাজি তার অপরূপা রমণীটির দিকে। ঠিক পেছনে এসে দাঁড়ালো তিহুর। আয়নায় নিচের প্রতিচ্ছবি নিজের একেবারে কাছাকাছি দেখে কিঞ্চিত বিস্মিত হয়ে তিহু পিছনে ঘুরল। আপনি? নীল তাকে ফের আয়নার দিকে ঘুরে আলতো হাতে তার ভেজা চুলগুলো মুছিয়ে দিতে দিতে বলল, ডান হাতের ইঞ্জুরিটা বেশ ডিপ। নিজে নিজে চুল চুকাতে পারবেন না ম্যাডাম। তিহু বিস্মিত দৃষ্টিতে আয়নায় প্রতিচ্ছবির পানে চাইল। নীল কিভাবে জানলো তার হাতে ব্যথার কথা? নীল তিহুর এমন বিস্মিত প্রতিচ্ছবি দর্পণে দেখা মাত্র মৃদু হাসলো। সুদীর্ঘ কেশরাজ টাওয়াল দিয়ে আলতো করে মুছে পরবর্তীতে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল তা। তবে পরের মুহূর্তে বেশ চিন্তিত কণ্ঠে বলা, চুলে কি বিনুনি করবে? আপনি বিনুনি করতে পারেন? ট্রাই করতে পারি। তিহু লুকায়িত হাসলো মুখে বলা, কেন? আগে কোনো মেয়ের চুল বিনুনি করেছেন নাকি? উল্টাপাল্টা কথা বলো না। জাস্ট সে, চুল কি বিনুনি করতে চাও? না খোপা, এই চুল বিনুনি করলে গরমে সারাদিন অস্বস্তি লাগবে। ওকে, অ্যাজ ইউ উইশ। নীল পর মুহূর্তে নিজের মোবাইলটা অন করে ইউটিউবে খোপা টিউটোরিয়াল সার্চ দিল। তার এমন কাণ্ডে মুখ চেপে হাসতে হাসতে শব্দ করে হেসে দিল তিহু। তাকে এমন হাসতে দেখে ক্ষুদ্র দৃষ্টিতে তাকালো নীল। তিহু নিজেকে সামলাতে বলা, সরি, কিন্তু খোপার টিউটোরিয়াল সার্চ করে কে? নীল মাথা ঘামালো না তার কথায়, বরং ইউটিউব থেকে মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটা দেখে ধীরে ধীরে বাঁধতে লাগলো তিহুর চুল। কিন্তু বিপত্তি বাঁধলো অন্যথায়। তিহুর হাঁটু ছড়ানো চুলগুলো আয়ত্তে আনতে বেশ বেগ পেতে হলো নীলকে। আয়নায় তার এমন নাজেহাল দশা দেখা মাত্র হেসে চলেছে তিহু। পারবেন না, রেখে দিন। সবকিছু সবাই পারে না। আর যদি পারি? পারবেন না? যদি পারি তাহলে আপনি যা চাইবেন তাই দেব। শিওর? আই এম অলওয়েজ শিওর। ওকে, বাট মাইন্ড ইট, যা চাইবো তাই কিন্তু। মিস্টার, এই নুরাইন হক তিহু কখনো কথার খেলাপ করে না। কি জানি কি ভেবে বাঁকা হাসলো নীল। অবশেষে দীর্ঘ এক প্রচেষ্টা শেষে সুদীর্ঘ কেশরাজ অপটু হাতে খোপা বদ্ধ করতে সফল হলো নীল। বিশ্বজয়ের ন্যায় বিজয়ী হাসলো সে। কিন্তু তিহু পড়ল বিপাকে। নীল তার এমন অবস্থা দেখে আয়নার তার দিকে তাকিয়েই বলা, সো মিস নুরাইন হক তিহু ওরফে মিসেস খান সাহেবা, আর ইউ রেডি টু ফুলফিল ইউর কমিটমেন্ট? তিহু ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেও বাইরে তার রেশ মাত্র প্রকাশ করল না। কি চান আপনি? যদি বলি তোমাকে। মানে? অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো তিহু। তার এমন দৃষ্টিতে শব্দ করে হেসে উঠল নীল। আলতো হাতে তিহুর নেকলেসটা ঠিকমতো পরিয়ে দিয়ে প্রস্থান করলো ওয়াশরুমের দিকে। চলে যেতে যেতে তিহু তার প্রস্থানের পথের দিকে চেয়ে বলা, ইউ নো মিস্টার গিটারিস্ট, আমি অনেক আগেই আপনার হয়ে গিয়েছি। এখন শুধু আপনি সেটা বুঝে নিন, অধিকার দেখান, ছিনিয়ে নিন, যত সময় লাগিয়ে নিন। তবে বুঝতে আপনাকেই হবে
আপনার খান সাহেবা ভালোবেসে নিঃস্ব হলেও কখনো স্বীকার করবে না, তা আপনাকেই বুঝে নিতে হবে। আই ওয়ান্ট টু ব্যাক বিড়ি আম্মু। বহুদিন পর ছেলের মুখে বহুল প্রতীক্ষিত কথাটা শুনে গলা ধরে আসলো আদ্রিতা আনামের। স্পষ্ট কর্ণগত হওয়া কথাগুলো ভ্রান্তির ন্যায় লাগলো তার। বেজা কঞ্চে ফেস শুধল। সত্যি বলছিস বাবা? সত্যি ফিরবি তুই? রিল্যাক্স আম্মু, আমি খুব দ্রুতই ফিরছি, হয়তো এই সপ্তাহেই। মায়ের কান্নাজড়িত কণ্ঠে আরহাম তাকে শান্ত করে বলল। খুশি ধরে রাখতে পারলেন না আদ্রিতা আনম। আনন্দ অশ্রুতে চোখ বেয়ে জলের ফোয়ারা নামলো তার। 18 বছরের নিতান্তই নাবালক ছেলেটি, সেই যে বিদেশে গিয়েছিল, আজ প্রায় 10 বছর পর একজন সফল ডাক্তার হয়ে দেশে ফিরছে সে। খুশিতে আনন্দের জোয়ার বইছে রন্ধ্রে রন্ধ্রে তার। চলে আয় বাবা, যত দ্রুত পারিস আয়। তোর মায়ের শূন্য কোলটা বহুদিন খাকা করছে। আনন্দের বন্যায় সজীব কর্ষটা। আরাম হাতে থাকা তিহুর ছবির পানে দৃষ্টি নিবদ্ধ করে বলল, ফিরবো আম্মু, ইনশাল্লাহ এই সপ্তাহেই ফিরবো। তুমি শুধু তোমার ছেলের সুখকে তার কাছে আনার ব্যবস্থা করে দাও। তুই আয় বাবা, সমস্ত ব্যবস্থা করে রাখবো আমি। তোর সুখ, তোর তোতা পাখি শুধু তোরই থাকবে ইনশাল্লাহ। আরহাম মৃদু হাসলো। এই গোটা ধরনীতে একটাই মানুষ যে কিনা সবচেয়ে ভালো বোঝে তাকে, তার তোতা পাখির সম্বন্ধে জানে, তার তোতা পাখিকে তার কাছে আনার ক্ষমতা রাখে। দীর্ঘ সময়ের বাক্যালাপ শেষ, ফোন রাখলো সে। ফ্লোরা ততক্ষণে তার কেবিনের বাইরে এসে দাঁড়িয়েছে। আরহাম ফোন রেখে দ্রুত তিহুর ছবিটা ড্রয়ারে রেখে ফ্লোরার উদ্দেশ্যেই বললাম, কিছু বলবে ফ্লোরা? তুমি কি বিডি ব্যাক করতে চাচ্ছ? ও দ্যাটস গ্রেট। তা কবে যাবে? এই তো এই সপ্তাহেই। এই উইকেই? তা আমাকে তো কিছু জানালে না। ভেবেছিলাম বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। ও। দীর্ঘক্ষণের পিনপতন নীরবতা হঠাৎ ফ্লোরা বলল, আমাকে সাথে নেবে? আরহাম বিস্মিত দৃষ্টি জোড়া তার দিকে স্থির করে সুকুঞ্জন পূর্বক বলল, মানে? আই ওয়ান্ট টু সি ইউ লাভ বার্ড, বাংলাদেশ অলসো। আরহাম কিছু একটা ভাবলো, পরক্ষণেই সম্মতি সূচক মাথা নাড়ি বলল, ওকে, যেও না হয় আমি এবার গিয়েই আমার তোতাকে আপন করছি। আজ মাই ক্লোজ মাই ফ্রেন্ড, তোমার সেখানে উপস্থিত থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। ওকে, তাহলে আমি লাগেজপত্র গোছানো শুরু করি। অফকোর্স, ওয়াই নট। ফ্লোরা মলিন হেসে স্থান ত্যাগ করলো। আরহাম তার প্রস্থান পানে চেয়ে মুচকি হাসলো শুধু। হোয়াটসঅ্যাপ মিস চুন্নি, আমাকে ধাক্কা দিয়ে লাভ হলো না তো? কিভাবে হবে বলো তো? নীল ছিল না। তার এমন কথা আর আগের আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো মুন্নির। তবে তাতে তিহুর কি? সে তো মুন্নিকে জ্বালাতেই কথাটা বলেছে। মুন্নি যেই ধাক্কাটা মেরেছিল তা শতভাগে নিশ্চিত তিহু, কেননা তখন তার পাশে একমাত্র মুন্নি ছিল। এদিকে তার কথায় ক্ষুব্ধ দৃষ্টিতে তার দিকে তাকালো মুন্নি। দোতলার করিডোর পেরিয়ে নিচে দিকে যাচ্ছিল সে। হুট করে মাঝপথে তিহুর এমন কথায় থামলো তার পদাচরণ। তাকে কিছু বলতে যাওয়ার আগে তিহু ফের বলল, তুমি রিসোর্ট ম্যানেজমেন্টের লোকটার ব্যাপারে শুনেছো তো, তাই না? না শুনলেও বলি, নীল তার পাকোড়া বানিয়ে দিয়ে এসেছে। আর রইল বাকি তোমার কথা। ও এখনো তোমার সম্পর্কে অবগত নয়, আর আমি জানাতেও চাচ্ছি না। জানো, চলতি পথে এমন দু একটা কাটা সবার বাঁধে। তাই বলে রাস্তায় কুকুর আমাকে কামড়ালেও কি আমি কামড় দেবো নাকি কুকুরকে? কুকুরের কাজ হচ্ছে কামড় দেয়া, আর কালনাগিনীর কাজ ফোঁস করা। তাই বলে আমি তো আর তাদের ক্যারেক্টারে যেতে পারি না, তাই না? নতুবা যেখানে নীল কোনো দোষ না থাকা সত্ত্বেও জাস্ট ফর মি ম্যানেজমেন্টের লোকটার অমন অবস্থা করতে পারে, সেখানে আসল কালপিট কে সেটা হাতে পেলে কি করতে পারে সেটা হয়তো তোমাকে আর বোঝাতে হবে না। তার প্রত্যুত্তরে মুন্নি কিছু বলার আগে সেখানে উপস্থিত হয় জুনাইয়া। নুরাইন, তুমি এখানে? এখন কি সুস্থ বোধ করছো? জুনাইয়ার উপস্থিতিতে কথাটা চাপা পড়লো। তিহু মুন্নিকে এক প্রকার অবজ্ঞা করে পাশ কাটিয়ে জুনাইয়ার সঙ্গে চলে যেতে যেতে বলা, আপু। হাজারো আলাপচারিতা সাথে সাথে স্থান ত্যাগ করলো দুজনে। তবে তিহুর দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তখনও চেয়ে আছে মুন্নি। ক্রু হাসি হেসে এসে বলল,
প্রথমবার সফল হয়নি তাতে কি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে শেষ করার প্রচেষ্টা চালাবো আমি। একদিন না একদিন তো সফল হবই। সময়টা দুপুর, তপ্ত রৌদ্রর কিরণে আবৃত ধরনী। খাওয়া দাওয়া শেষে মির্জা মহলের বৃহৎ ড্রয়িং রুমে যেন পরিণত হয়েছে ছোটোখাটো আলোচনা সভায়। কালকে খান মহলের সকলে ঢাকায় ফিরবে। মাস দুয়েক পরে নির্বাচন হওয়ায় বেশ চাপে আছেন এমপি ওয়ালিদ খান, তাই তাড়াহুড়োয় এমন ফেরার প্রস্তুতি। আর এই সব ব্যাপার নিয়েই চলছে আলোচনা। মহলের প্রত্যেকটা পুরুষ উপস্থিত সেখানে। বাড়ির কর্ত্রীরা রান্নাঘরের কাজে নিয়োজিত, মাঝে মাঝে গৃহপরিচারিকারা বিভিন্ন খাবারের সরবরাহ করছে আলোচনার মাঝে মাঝে। সেখান থেকে কিছুটা দূরে ল্যাপটপে কাজ করছে নীল। পাশে মূর্তির ন্যায় বসে আছে আয়াজ। নীলের বিভিন্ন কথার জবাবে যান্ত্রিক বস্তুর ন্যায় মাথা নাড়ছে। মাঝে মাঝে তিহু সবে নূরজাহান বেগমের রুম থেকে বেরিয়েছে, হস্তজোড়া শোভিত স্বর্ণের পুরু বালায় নাসা পুচ্ছে দৃশ্যমান নক্ষত্রের ন্যায় একখানা হীরের নলক। করিডোর বেয়ে কাঙ্ক্ষিত রুমের দিকে যাচ্ছিল সে। হুট করেই দেখতে পায় সে করিডোরের রেলিংয়ে আঁকড়ে নিচে উকিঝুঁকি মারছে নাহা। তাকে দেখে কিঞ্চিত বিস্মিত হয় তিহু। তৎক্ষণাৎ কিছু না বলে নিঃশব্দে অগোচরে লুকায়িত পায়ে সে এসে দাঁড়ায় নাহার পেছনে। তার দৃষ্টি অনুসরণপূর্বক তাকায় নিম্ন পানে। সেখানে উপস্থিত নীল আর আয়াজ। তবে নাহার দৃষ্টি আয়াজে স্থির। মুগ্ধতার এক মহাসমুদ্রে অবগাহন করছে সে। অন্তত পক্ষে দৃষ্টি তো তাই বলছে। তিহু কিছুক্ষণ নীরব থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। বোঝা মাত্র হালকা কেসে বলল, কি হচ্ছে ননদিনী? সামথিং সামথিং নাকি? তিহুর কথার ধ্যান ভাঙলো নাহার মুগ্ধ দৃষ্টিতে। হঠাৎই মিশলো লজ্জার আভা। হতচকিত কণ্ঠে সে বলল, বৌমনি তুমি? আমি। তা লুকিয়ে লুকিয়ে কাকে দেখা হচ্ছিল শুনি? না অপ্রস্তুত হয়ে পড়লো তাকে এমন বিভ্রান্ত হতে দেখে। তিহু অভয় দিয়ে বলল, তোমার মনে যদি আইয়াজ ভাইয়াকে নিয়ে কিছু থাকে তাহলে উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান টেল মি। আই প্রমিস আমি কাউকে কিচ্ছু বলবো না। তিহুর কথাগুলো নাহা ভরসায় পেল যেন। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সে। মনে জমিয়ে রাখা কথাগুলো এখন অন্তত কারো কাছে শেয়ার করা যাবে। বড্ড বিশ্বাস করে সে তিহুকে। একে একে খুলে বলল সব শুনে তিহু এক প্রকার স্থির হয়ে গেছে। ছোচ উলচে বাহবার স্বরে বলে উঠল, বাহ বাহ, হোয়াট আ লাভ স্টোরি। জাস্ট ফোনে কথা বলতে দেখে ক্রাশ, OMG। আর তার কিছুদিন পরেই কাকতালীয়ভাবে উনি ভাইয়ার অফিসে জয়েন করেন। তাও যেন তেন পোস্টে নয়, একেবারে পিএ হিসেবে। হঠাৎই তাদের কথোপকথনে ছেদ পড়লো মনোহরা বিবির ডাকে। দুজনেই ডাক শুনে নিচে যেতে যেতে তিহু নাহাকে বলল, বাই দ্য ওয়ে আই রিয়েলি লাইক ইউর লাভ স্টোরি। আমারটা তো শুনলে, এবার তোমারটা বলো। আমারটা মানে? এমা, কেন তোমার আর ভাইয়ার লাভ স্টোরি? মুহূর্ত কয়েকের জন্য পা থামলো তিহুর। তাদের আবার কোনো লাভ স্টোরি আছে নাকি? তাকে এমন থামতে দেখে নাহা হেসে বলল, ডোন্ট ওয়ারি, পরে একদিন শুনবো না হয়, আজ থাক। না নেমে গেল সিঁড়ি বেয়ে। তিহু ক্ষণিকের জন্য স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। পরমুহূর্তে উদ্বিগ্ন হলো পরবর্তীতে কি বলবে ভেবে। সময়টা বিকেলের কিছুটা পর, সন্ধ্যা হতে চললো প্রায়। কোলাহলপূর্ণ মির্জা মহলের আঙিনা কিছুটা নিশ্চুপ, সবাই ব্যস্ত যে যার কক্ষে। কাল ফেরার প্রস্তুতি চলছে। তিহু মনোহরা বিবির ঘর থেকে মাত্র বেরো। করিডোর পেরিয়ে কাঙ্ক্ষিত রুমের দিকে যাচ্ছিল সে। খোপাবদ্ধ চুলগুলো সামান্য বাঁধনহারা, কপালের উপর অবাধ্য প্রেমিকার ন্যায় খেলা করছে একগুচ্ছ কেশ আছে। কারো উপস্থিতি বুঝতে এক ঝলক পাশে তাকালো সে। সঙ্গে সঙ্গেই নজর বিদ্ধ হলো পার্শ্ববর্তী দেয়ালে বিদ্যমান আতশির মাঝে থাকা নিজের এলোমেলো চুলের মুখশ্রীতে। হাত দিয়ে চুলগুলো ঠিক করতে গিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো তার। মনে পড়ে গেল সকালের কথাগুলো। নীলের সুদর্শন মুখশ্রী নিজের চোখের পাতায় ভেসে উঠতেই এক মুচকি হাসির রেখা খেলে গেল তার গোলাপি অধর জুড়ে। কি জানি কি ভেবে আনমনি সে পলক ঝাপড়ে হাতের চুরির রিনিঝিনি শব্দ তুলে গেয়ে উঠল। তার গানের কলিটা হাওয়ায় মিলাতেই হুট করে পেছন থেকে ভেসে আসলো অনেকগুলো কণ্ঠের একযোগে স্বর। ও পেছনে ঘোরা মাত্র তিহু দেখতে পেল পেছনে মুখে হাত দিয়ে অদ্ভুত ভঙ্গিমায় তাকিয়ে দাঁড়িয়ে আছে সবগুলো নবীন প্রাণ। মাঝখানে উপস্থিত নীলম।
তাদের সবাইকে দেখে বেশ অপ্রস্তুত অপ্রতিভ হয়ে উঠল তিহু। এদিকে তার এমন কাণ্ডে চোখ সরু করে তাকিয়েছে নীল, ঠোঁটে বিদ্যমান লুকায়িত চাপা হাসির রেখা। অন্যদিকে সকলে একে অন্যের দিকে দৃষ্টি বিনিময় করে একযোগে তাকে ভিঙিয়ে চিৎকার করে বলা, তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি। বলেই হো হো করে হেসে উঠল সবগুলো। নাহা আর মাহা তো প্ল্যান করেই নিয়েছে তিহুকে কিভাবে খেপানো যায়। এদিকে রাফা, নীরা আর ফারিসা চোট চেপে হাসি সংবরণের চেষ্টায় ব্যস্ত। এত সব কাণ্ডের মাঝে অপ্রস্তুত হয়ে উঠেছে তিহু। তবে এ যাত্রায় তাকে বাঁচিয়ে দিয়ে নীল সকলকে পাশ কাটিয়ে রুমের দিকে যেতেই বললাম, রুমে এসে নূর, কুইক। তিহু আর কিছু না ভেবে কোনো দিকে না চেয়ে পিছু নিল নীলের। হয়েছে তোমার? কথাটা বলতে বলতে নীল এক ঝলক তাকালো আয়নার পানে। তিহু হিজাবের শেষ পিনটা লাগাচ্ছিল, নীলের পানে চেয়ে বলল, লাস্ট পিন। ওকে, দ্রুত করো তাহলে। আচ্ছা, আমি এগোই, তুমি আসো। আচ্ছা। নীল ঘড়িটা পড়তে পড়তেই বেরিয়ে যায়। তিহু দ্রুত হিজাবের পিন লাগিয়ে এক ঝলক আয়নায় তাকায়। তবে কেমন অপূর্ণ লাগছে নিজেকে। পরক্ষণেই বুঝতে পারে উষ্ঠতর ফাঁকা তার। দ্রুত ড্রেসিং টেবিলের উপর রাখা রঞ্জক দিয়ে দ্রুত আবৃত করে সেটি। অতঃপর জলদি পায়ে এগিয়ে চলে বাইরের দিকে। সে বুঝতে পারলো না হুট করে আজ বেরোনোর কি দরকার। কালকেই তো ঢাকা ফিরছে তারা। তবে হঠাৎ এখন নীলের ভ্রমণ পিপাসু হওয়ার কারণ কি? হাজারটা জল্পনা কল্পনা করতে করতে তিহু এসে পৌঁছায় মির্জাবাড়ির মহলের পার্কিং এরিয়া। নীল ইয়ামাহা খচিত নেভি ব্লু কালারের বাইকটার হেলমেট পরে তার জন্য অপেক্ষমান। তিহু এগিয়ে আসতেই সে একখানা লেডিস হেলমেট এগিয়ে দেয় তার দিকে। তিহু সেটা পরে উঠতে পরে বাইকে ধীরে ধীরে বাইকটা এগিয়ে গেল মির্জা মহলের সুবিশাল গেটটা ছাড়িয়ে। গোধূলির রঙিন আভায় রঙিন হয়ে উঠেছে আকাশটা, চারিদিকে রক্তিম আলোক ছটা। নীলের বাইকটা এসে থামে কোলাহলপূর্ণ এক পাহাড়ি পাদদেশে। ধীরে ধীরে বাইক থেকে নামে নীল। তিহু সম্মুখে কয়েক শত কপতির ঠল, জোড়ায় জোড়ায় অবস্থান করছে সকলে। তিহু বিস্মিত পুলকিত দৃষ্টিতে নীলের পানে চায়। নীল বুকে থাকা সানগ্লাসটা চোখে পড়ে। তিহুর হাত ধরে সম্মুখ পানে যেতে যেতে বলে, চলো। তিহু এগিয়ে চলে নীলের সঙ্গে। অদ্ভুত মুগ্ধতা বিরাজমান তার দৃষ্টিতে। কিছু দূর এগোতেই তারা দেখতে পেল তাদের সামনে গুচ্ছ গুচ্ছ গোলাপের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। নীল সেখান থেকে একটা রক্তলাল গোলাপ তুলে নিল। মুহূর্তেই সেটা গুজে দিল তিহুর হিজাবের কিনারে বিদ্যমান পিঞ্চার ফাঁক গলিয়ে। তিহু যেন বিস্ময় চূড়ান্ত সীমায় আহরণ করছে। গোধূলির আলো মাঝে নীলের নীল চক্ষুর ফানে তার মনে পড়ে যায় রবীন্দ্রনাথের সেই বিখ্যাত পঙ্ক্তিটি। চিৎকার করে বলতে ইচ্ছে করছে নিজের মতো করে, প্রহর শেষে আলোয় রঙা আজ জ্যৈষ্ঠ মাস, আপনার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তবে তার কথাগুলো যেন বদ্ধ হলো হৃদয়ের মণিকোঠায়। টাকা পরিশোধ করে নীল তাকে নিয়ে এগিয়ে গেল সম্মুখে। সামনে বাহারি কানের দুল পরশা সাজিয়েছে একটা স্টল। নানা রঙা পাথরের স্বচ্ছ আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে, তৈরি করছে অদ্ভুত মোহিত সৌন্দর্য। তিহু মুগ্ধ দৃষ্টিতে তাকালো সেই দিকে। নীল হয়তোবা দেখলো তার প্রিয়তমার মুগ্ধ দৃষ্টি। তিহুকে নিজের শক্ত বরসিক বন্ধনে আবদ্ধ করেই সে এগিয়ে গেল দুলগুলোর দিকে। পাথুরে দুলগুলো বাহারি, কোনটা ছেড়ে কোনটা নেবে তাতে বিভ্রান্ত হয়ে পড়েছে তিহু। ইচ্ছা করছে সবগুলোই নিয়ে নিতে। এদিকে তিহুর মুগ্ধ দৃষ্টিতে অনিমেষ চেয়ে আছে নীল। হঠাৎই সে কর্মচারীর উদ্দেশ্যেই বলল, চুলগুলো সব প্যাকেট করার ব্যবস্থা করো। ছেলেটি বিস্মিত হলো বেশ, দুলগুলোর দিকে চেয়ে বললাম, ভাই এইখানে তো দুলের সংখ্যা অনেক, সব দিব? কতগুলো আছে? প্রায় 22 জোড়া। প্যাক করে দাও। ছেলেটির সঙ্গে বিস্মিত হলো উপস্থিত সকলে। তবে নীল সেদিকে পাত্তা না দিয়ে সমস্ত বিল পরিশোধ করে তিহুকে নিয়ে সামনের ফুচকার স্টলের এদিকে যেতে যেতে বললাম, কিছুক্ষণ পর আমার হয়ে একটা ছেলে এসে সবগুলো নিয়ে যাবে। ছেলেটি বিস্মিত নয়নে চেয়ে সম্মতিসূচক মাথা নাড়ল শুধু। আপনি কি পাগল? অতগুলো দুল কেউ কেনে? আমি কিনে। এখন বেশি কথা না বলে ফুচকাগুলো শেষ করো। তিহু নাক কুচকে তাকালো ফুচকাগুলোর দিকে। সেগুলো লোভনীয় লাগলো, আপাতত বিরক্ত কারণ হচ্ছে তিহুর। কিছু না ভেবেই দৃষ্টি অন্যদিকে সরিয়ে সে বলল, খাবো না আমি। আর ইউ শিওর? হুম। ওকে।
অতঃপর সে পাশের একটা ছেলের দিকে তাকিয়ে বলল। এই, এটা নিয়ে যাও তো। তিহু দ্রুত তার হাতে থেকে ফুচকার প্লেটটা কেড়ে নিতে নিতে বলল। বললেই দিয়ে দেবেন নাকি? মানুষ তো একবার জোর করে নাকি, আনরোমান্টিক কোথাকার। তিহু এমন কানে মুখ চিপে হাসল নীল। তবে পরক্ষণেই তার বলা শেষ কথাটা মস্তিষ্কে ধারণ করার সঙ্গে সঙ্গে সে বলল। কি বললে তুমি? আমি আনরোমান্টিক? তবে রোমান্টিক হলে নিজেকে সামলানোর গ্যারান্টি দিতে পারবে তো মিসেস নুরাইন ওয়াহাজ খান? সবে ফুচকাটা গলার মাঝে আটকে গেল তিহুর। বিষম লাগার সঙ্গে সঙ্গে নীল দ্রুত পাশ থেকে পানি এনে তাকে খাওয়াতে খাওয়াতে বাঁকা হাসলো খানিক। তিহু বিস্ফোরিত নয়নে তাকালো তার দিকে। তপ্ত রোদ্দুরে আবৃত ধরণী, তবে আজ বাতায়নে নেই কোনো সুখবর, সুখকর বার্তা। যা আছে তা শুধুই এক বিষাদের ছায়া। বিদায়ের মুহূর্তে আকাশ বাতাস ভারী, যেন প্রকৃতিও বুঝতে পারছে হৃদয়ের গভীরে জমে থাকা বিয়োগ ব্যথা। গাড়ির সামনে নীরবে দাঁড়িয়ে আছে সকল, চোখ মুখ এক অব্যক্ত যন্ত্রণা। এই কয়েকটা দিনের বাঁধন যেন সহস্র বছরের হয়ে উঠেছে, আর সেই বাঁধন ছিঁড়ে যাওয়ার কষ্টটা আজ প্রতিটি নিঃশ্বাসে অনুভূত হচ্ছে। অবশেষে অশ্রুপূর্ণ নয়নে একে অপরে আলিঙ্গন করলো সকলে। নূরজাহান বেগম চলাচলে প্রায় অক্ষম হয়ে পড়েছে, তবুও পরিচারিকার সহায়তায় সকলকে বিদায় জানাতে এসেছেন তিনি। একে একে সকলের সঙ্গে কথা সেরে তিহুর কাছে এসে দাঁড়ালেন তিনি। তার ললাটে দীর্ঘ এক চুম্বন এঁকে দিয়ে হেসে বললেন, আর একদম কাঁদবি না। আমরা কি মারা যাচ্ছি নাকি? হ্যাঁ, বিয়ে তো করলে লুকিয়ে চুরিয়ে। আহা গো, কত স্বাদ ছিল। ব্যান্ড পার্টি বাজিয়ে নিজের সতীন আনবো, তা না সবকটা বানচাল করে দিলি তোরা। সে যাই হোক, সে আশা না হয় পরে পূরণ করা যাবে। তা পরের বার আসার সময় আমার খেলার সঙ্গীকে সঙ্গে নিয়ে আসিস কিন্তু। প্রথমে তার কথার মর্ম না বুঝলেও বোঝার সঙ্গে সঙ্গে লজ্জিত রক্তিম হয়ে উঠল তিহুর ফর্সা মুখশ্রে। তার এমন অবস্থায় হেসে উঠল উপস্থিত সব মুরব্বীরা। অতঃপর একে একে সকলের সঙ্গে কথা সেরে বিদায় নিচ্ছে সবাই। গাড়ির দিকে এগিয়ে যেতেই ফারিসা দৌড়ে এসে তিহুকে জড়িয়ে বলল, খুব মিস করব তোমাকে বৌমনি, অনেক মিস করব। তিহুর ডাগর চোখে জল জমেছে, তবু ফারিসাকে সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, ধুর পাগলি, আমি আবার আসবো। হঠাৎ এসে লক্ষ্য করলো ছোট্ট আয়রাত গুটি গুটি পায়ে ললিপপ মুখে নিয়ে এসে দাঁড়িয়েছে তার সামনে। বরাবরের ন্যায় তিহুর ওড়নার আঁচল হাতে পিছিয়ে সে বলল। আয়রাতের কথায় ভেজা নয়নে মলিন হেসে তাকে কোলে তুলে নিল তিহু। তার ছোট্ট ললাটা চুমন এঁকে দিয়ে বলল, হ্যাঁ বেবি, আমি চলে যাচ্ছি, তবে ডোন্ট ওয়ারি জানো, আমি আবার আসবো। আয়রাত কিছু না বুঝেই মাথা নাড়লো, হাসলো খানিক। একে একে সকলের থেকে বিদায় নিয়ে তিহুরা গাড়িতে উঠলো। আগের দিনের ন্যায় প্রবীণেরা অন্য গাড়িতে, নবীনগুলোর আরেকটায়, তিহু নীল বরাবরের ন্যায় আলাদা গাড়িতে। তবে রাউফিন মাহা একই গাড়িতে গেলেও আলাদা নয়, সঙ্গে আছে আরও অনেকে। চাইলে আজকেও মাহার সঙ্গে অন্য গাড়িতে যেতে পারত সে, কিন্তু প্রিয়তমার মন খারাপের দরুন এরূপ যাত্রা মুহূর্ত কয়েকের মাঝে একটি চাপা নিঃশব্দ শব্দে গাড়িগুলো চলতে শুরু করল। সকলের হৃদয়ের স্পন্দনও যেন তার সঙ্গে এক লহমার জন্য থেমে গেল। প্রবীণদের গাড়িটি অগ্রবর্তী, সেটি মির্জা মহলের সুপ্রশস্ত ফটক পার হয়ে মন্থর গতিতে প্রধান রাস্তার দিকে এগিয়ে চললাম। তার ঠিক পেছনে সামান্য দূরত্ব রেখে নিহাতদের গাড়িগুলিও সারিবদ্ধভাবে যাত্রা শুরু করলো। তাদের গাড়িগুলো অপেক্ষাকৃত দ্রুত গতিতে ধু ধু করা পিচের রাস্তা ধরে এগিয়ে চলল, ঠিক যেন তারুণ্যের বাঁধনহীনতার ন্যায় দ্রুত বেগে। তার পরপরই ছাড়া হলো অন্য গাড়িগুলো। সবশেষে ছাড়লো এতক্ষণ যাবৎ অপেক্ষমান তিহু আর নীলের গাড়িটি। নীল অত্যন্ত শান্তভাবে পেছনের সকলকে একবার দেখে নিয়ে ধীরে ধীরে গিয়ার পরিবর্তন করলো। পেছনের জানালার কাজ তখনও খানিকটা নামানো, ফলে আবছাভাবে দেখা যাচ্ছিল বিদায় জানাতে আসা মানুষগুলোর ভিড়। শেষবারের মতো তাদের উদ্দেশ্যে হাত নেড়ে কাজটি তুলে দিল নীল। ধীরে ধীরে সবগুলো গাড়ি বাড়ির গেট থেকে পার হয়ে গেল। বিশাল চওড়া মসৃণ রাস্তায় মিশে গেল রাস্তার দুপাশের গাছপালা আর দূরে মিলিয়ে যেতে থাকা বাড়ির আবছা ছবিটি যেন হৃদয় শূন্যতাকে আরও স্পষ্ট করে তুলেছে। গাড়ির চাকার অবিরাম ঘূর্ণনের শব্দ তখন
যেন দীর্ঘশ্বাসের মতো লাগছে। গাড়ির গতি বাড়ার সঙ্গে সঙ্গে পেছনের সব দৃশ্য দ্রুত অস্পষ্ট হতে শুরু করলো। পেছনে রয়ে গেল শুধু ফেলে আসা স্মৃতির এক দীর্ঘশ্বাসের ক্যানভাস, আর সামনের খোলা রাস্তা কেবল নতুন করে শুরু হওয়ার প্রতিশ্রুতি নিয়ে দুই যুগলকে নীরবে নিভৃতে এগিয়ে নিয়ে চলল গন্তব্যের দিকে। গাড়ি চলছে পিচ ঢালা চওড়া মসৃণ রাস্তার ওপর দিয়ে, গতি বেড়ে চলেছে সামান্য। নীল অত্যন্ত শান্তভাবে গাড়ি চালাচ্ছে, হাতের করগুলো স্টিয়ারিংয়ের ওপর আলতোভাবে রাখা, কিন্তু তার সমস্ত মনোযোগ পাশে বসে থাকা প্রিয়তমার দিকে। কাছের জানালা দিয়ে বাইরে চলমান দৃশ্যের দিকে স্থির চোখে চেয়ে আছে সে। সদা চঞ্চলতার মুখর ফর্সা তার মুখশ্রীতে বিষাদের মৃদু ছায়া স্পষ্ট। নরম সেটি সিটে তিহু হেলান দিয়ে বসেছে। নীল এতক্ষণ নীরব থাকলেও হঠাৎই গলা খাকারি দিয়ে বলল, মিসেস নুরাইন ওয়াহাজ, লুক এট মি। তিহুর ধ্যান ছুটল নীলের আকস্মিক আদেশে। সে বাধ্য মেয়ের মতো ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে নীলের দিকে চাইল। 2 মিনিট আগে যা ফেলে এসছো নিঃসন্দেহে সেটা সুন্দর স্মৃতি, তবে তাকে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে মূল্যবান ক্ষণ নষ্ট করার কোনো মানে হয় না। তুমি ভুলে যাচ্ছ আমার একটা ইমেজ আছে। তিহু অবাক হলো, তারপর কপট রাগ দেখিয়ে বলা, আমার মন খারাপের সাথে আপনার ইমেজের কি সম্পর্ক? আমি মন খারাপ করতেই পারি। না, পারো না, কারণ তোমার মন খারাপ হওয়ার অর্থ আমি ফেল করেছি, আর ওয়াহাজ খান নীল কোনো বিষয়ে পরাজিত হয় না। সে স্টিয়ারিং এ হাত কার্যত রেখে এক হাত দিয়ে তিহুর চিবুকে আলতো করে ধরল, নিজের দিকে ফিরিয়ে বলল, নো লিসন, ইউ শুড অলওয়েজ ফোকাস অন মি, নো ওয়ান এলস, আন্ডারস্ট্যান্ড? তিহু ফ্রিকুঞ্চন করে তাকালো এক ঝলক শুধু। নিহিতের গাড়ির বাড়ির সকল নবীন প্রাণ প্রায় নিহিত থাকায় এবার গাড়িতে উঠেছে ঋষাদ। তবে কাকতালীয়ভাবে তার পাশের সিটেই নীরা বসে। ঋষাদ নিহিতের সাথে গল্পের মতো থাকলো, নীরার চোখ বারংবার নিবদ্ধ হচ্ছে তার দিকে। হঠাৎ কি ভেবে ঋষাদ এক ঝলক তাকালো পাশে, মূলত গন্তব্য আর কত বাকি তা দেখার উদ্দেশ্যে। তবে সঙ্গে সঙ্গেই তার নজর বিদ্ধ হলো একজোড়া চশমায় মোড়ানো দৃষ্টিতে। এদিকে ঋষাদ তাকানোর সঙ্গে সঙ্গে দৃষ্টি সরল নীরা। ব্যাপারটা বোধগম্য বোধহয় হলো ঋষাদের। একই জিনিস বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিল সে। মস্তিষ্ক আসল কথাটা জানান দিতেই শুরু নেত্রে চেয়ে মৃদু হাসলো সে। অন্যদিকে রাফা নিহিতের পাশে বসে থাকলেও কোনো বাক্যালাপ হচ্ছে না তাদের মাঝে। কেন জানা নেই, খুব সম্ভবত নিহিত রেগে আছে রাফার উপর, তবে কারণটা অজ্ঞাত। জানালার কাজ খোলা থাকায় সামান্য রৌদ্রের রেখা এসে রাফার মুখে খেলা করছিল। বিরক্তিতে মুখ কুঁচকে জানলা বন্ধ করতে যেতেই তার হাত পড়ল নিহিতের হাতে। মূলত নিহিত এতক্ষণ যাবৎ খেয়াল করেছিল তার বিরক্তি দুজন একত্রেই বদ্ধ করতে যাওয়ায় দরুন হাত পড়েছে শুধু। সঙ্গে সঙ্গেই তড়িৎ বেগে হাত ছাড়িয়ে নিল নিহিত। রাফা ভেতরে ভেতরে ভারাক্রান্ত হলেও বাইরে প্রকাশ করলো না, এতটুকুই। রাফিনদের গাড়িতে রাফিন, মাহা, আয়াজ আর নাহা। আয়াজ আর রাফিন সামনে আর মাহা নাহা পেছনে। হঠাৎ রাফিন লুকিং গ্লাসে মাহার দিকে তাকিয়ে আয়াজের উদ্দেশ্যে বলল, প্রেমে পড়েছো কভু ভাইয়া? তার এমন কথা চমকে উঠল আয়াজ। নাহা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আয়াজের দিকে, উদ্দেশ্য তার মনোভাব বোঝা। আয়াজ দ্রুত মাথা নাড়িয়ে বলল, না। নাহা নিশ্চিত হলো। রাফিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বেঁচে গেছে রে ভাইয়া, নইলে জীবনটা তেজপাতা হয়ে যেত। হঠাৎ তার এমন কথার মানে সকলে না বুঝলো মাহা ঠিকই বুঝতে পেরেছে। নাহা বলল, কেন ভাইয়া এমনভাবে বলছো? মনে হচ্ছে জীবনে এক্সপিরিয়েন্স আছে। কথাটা বলার সময় এক ঝলক মাহার দিকে আর দৃষ্টিতে তাকালো সে। রফি এক্সপিরিয়েন্স বলে এক্সপিরিয়েন্স, একেবারে ফিলোসফি। এতদিনে ফিলোসফার হয়ে যাওয়ার কথা ছিল আমার। এমা তাই নাকি? রে বোন আমার। আহা গো ভাইয়া, তোমার জন্য দুঃখ পেলাম। ঠোঁট বাচ্চাদের মতো করে উলচে বলল, কি যে করব, জীবনটা পুরো ওই গানটার মতো হয়ে গেছে। কি গান ভাইয়া? রফিন গলা খাকারি দিয়ে হঠাৎই গিয়ে উঠল, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে নেভে না রে, জল ছিটালে কবে দিমু গলায় মালা রে। তার গানে হেসে উঠল নাহা। পরে করে নিজেকে সামলাতে সামলাতে বলল, ভাইয়া ওটা তার পিড়িতে না, তোর পিড়িতে হবে। ওই হলো একটা,
এমনই হাসি ঠাট্টায় গাড়িটা এগিয়ে চলল সম্মুখ পানে। দিনের আলো ক্ষীণ হতে শুরু করেছে। সন্ধ্যা নিকটবর্তী। গোধূলি তারে সমানক হিসেবে কাজ করছে। প্রত্যেকটা গাড়ি এসে ভিড় করেছে খানমহলের প্রধান ফটকের সামনে। শব্দের ঝংকার তুলে খোলা হলো ফটকটা। একে একে ভেতরে প্রবেশ করলো সবগুলো গাড়ি। শুধু নেই নীল তিহুর অস্তিত্ব। সামান্য চিহ্নটুকুও দেখা যাচ্ছে না। তাদের কারণ কি? প্রশ্নটা উত্থাপিত হলো। মির্জার সূচনা সকলকে থামিয়ে দিয়ে বলেন, ওদের আসতে কিছুটা দেরি হবে, তোমরা দ্রুত নামো। আর মাহা আর ইশাদকে একসঙ্গে নিয়ে তারপর ভেতরে ঢুকবে। আমি ওদের আনতে যাচ্ছি। কেউ যেন আগে ভেতরে প্রবেশ না করা হয়। ওরা আগে কখনো আসেনি মহলে। বলেই সদ্য থামা গাড়িটা থেকে নামলেন তিনি। সকলেই অপেক্ষমান দৃষ্টিতে চেরল তার দাম্ভিকতাপূর্ণ পদচারণার দিকে। গোধূলির রাঙা আভা পশ্চিমে ঝরে পড়েছে। প্রকৃতিও যেন নিজের বিদায় কালের প্রস্তুতিতে ব্যস্ত। জানালার কাচের বাহিরে দূর দিগন্তে নিবদ্ধ তিহুর দৃষ্টি। উন্মুক্ত দিগন্তে ভেলার ন্যায় রাশি রাশি ভেসে বেড়াচ্ছে রক্তিম মেঘমালারা। এতক্ষণ সব ঠিকই ছিল। হুট করে হঠাৎ তিহুর ভ্রু কুঁচকে গেল। সে যখন বুঝতে পারলো নীল বাড়ির পথে না গিয়ে অন্য পথে মোড় নিয়েছে। তিহু কিঞ্চিত ভ্রু কুঞ্চন করে শুদ্ধ হলো। কোথায় যাচ্ছেন?